ফিরে এলাম প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে, এবং অবশ্যই আমাদের আজকের শিল্পী সোহিনী বিশ্বাস। আরও একবার স্বাগত, এবং পুরো পরিবারকে নিয়ে আপনাদের সাথে আরও বেশ কিছুক্ষণ সময় রবীন্দ্রনাথময় করে তুলব। এই অঙ্গীকার যেমন রয়েছে, তেমন আপনাদের পাশে থাকার একটা নিজেদের মধ্যে জোরও রয়েছে যে আপনারা রয়েছেন আমাদের সাথে। শুরু করব একটা গান দিয়েই আমাদের এই পর্ব। সোহিনীদি, রবীন্দ্রনাথের জনপ্রিয়তম নৃত্যনাট্য চিত্রাঙ্গদার একটি গান গাইব। কুরুপা চিত্রাঙ্গদার মদনের সাহায্যে সুরূপায় রূপান্তরিত হবার পর প্রথম গান। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে আহুতি পেয়েছে অগ্নির ভাষা, সহসা মনে জাগে আশা মোর, আকুতি পেয়েছে অগ্নির ভাষা। আজ মম রূপে বেশে লিপি লিখি করতে সে এলো মর্মের বন্দিনী বাণী, বন্ধন নাশী কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। চিত্রাঙ্গদার যে গান তুমি গাইলে, মানে অসাধারণ
নাটকটা তো মানে ভাবাই যায় না, এবং আজকে গানটাও খুব সুন্দর করে তুমি গাইলে, তার সাথে সুন্দরভাবে দুজনে একেবারে সঙ্গত দিলেন। এই নাটকটাও তো অসাধারণ, মানে এর যে বক্তব্য, অসাধারণ বক্তব্য, যে সেখানেও সেই অহংকে বিসর্জন দেওয়া কোথাও একটা, এবং তার পাশাপাশি প্রকৃত সত্য যা তা কোথাও একটা উঠে আসবেই, এবং নিজেকে এই সুরূপা করে অর্জুনের সামনে তুলে ধরা, এবং তারপরে নিজের এই বোধ তৈরি হওয়া যে যে আমি কে অর্জুন ভালোবাসছে, এ আমি তো প্রকৃত আমি নই, আসলে আমি যা তাকেই ভালোবাসতে হবে অর্জুনকে। এবং এই যে একটা বোধ, এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যা বলে গেলেন, আমরা প্রত্যেকটা জায়গা থেকে নিজেদের চরিত্র গঠনে কিন্তু এই প্রত্যেকটা দিক আমরা কাজে লাগাতেই পারি, এবং সেখানেই বোধহয় প্রকৃত কিছুকে পাঠ করা, প্রকৃত কিছুকে বোঝার সার্থকতা। রক্তকরবী এক অসাধারণ নাটক, এবং রক্তকরবীর কথা বলতে গেলে অনেকগুলো চরিত্র তো চলে আসে, নন্দিনী থেকে শুরু করে বিশু পাগলা থেকে শুরু করে, কিন্তু আসলে এই রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন, কি প্রয়োজন ছিল, এর মূল বক্তব্য কি ছিল? যদি এতগুলো কথা বলতে যাই তাহলে তো অনেকখানি সময় আমাদের প্রয়োজন। তাই এক কথায় যদি বলতে হয় যে এর প্রাসঙ্গিকতা আজও কতটা রয়েছে, আসলে এই যে ইঁদুর দৌড়ে আমরা সামিল হয়েছি, মানবিকতাকে ভোলার প্রতিযোগিতায় যে আমরা একেবারে নিজেদের প্রত্যেককে শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্য আশেপাশের মানুষগুলোকেও নজর রাখি না বেশিরভাগ সময়, এই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক রক্তকরবী। আর বিশু পাগলার সেই যে কথা, সেটাও বোধহয় অসাধারণ, যে দুঃখকে ভোলার মতো, এমন অনেক দুঃখ থাকে যে দুঃখকে ভোলার মতো দুঃখ আর নেই। কি অসাধারণ কথা। আর এর পাশাপাশি অভিনেতা এবং সফল নাট্যকার উৎপল দত্তের একটা কথা বলে আমি আবারও, এক বন্ধু রয়েছেন তার সাথে কথা বলবো, তিনি বলছেন রবীন্দ্রনাথের এই নাট্য প্রযোজনা নিয়ে, নাট্যকার রবীন্দ্রনাথ নিয়ে তিনি বলছেন, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারীতে যার শুরু, ক্ষীরোদপ্রসাদে যার পুষ্টি লাভ, এবং রবীন্দ্রনাথে যার চরম প্রকাশ, এই হচ্ছেন নাট্যকার রবীন্দ্রনাথ। উৎপল দত্তের ভাষায় কে রয়েছেন বন্ধু? একটু যদি জোরে বলেন, কিছু শুনতে পারলাম না, একটু জোরে বলবেন। আচ্ছা, খড়গপুর থেকে শান্তনুবাবু বলছেন, বলুন। সুপ্রভাত, নমস্কার আপনাকে। এখনো প্রকাশিত রেখেছেন আপনারা, তার জন্য আমাদের অনুষ্ঠানটা আমাদের সবাই এতটাই যা মানে গোলযোগ হচ্ছে যে আপনার কোনো কথা আমার কাছে স্পষ্টভাবে এলো না, যদিও এটুকুনি বুঝতে পারলাম যে আপনি অনুষ্ঠানের সাথে রয়েছেন। অনেক ধন্যবাদ। রক্তকরবীর কোনো গান নিশ্চয়ই আজকে শোনানো হবে। নিশ্চয়ই। আরো কোনো বন্ধু রয়েছেন? যাবো গানে, তার আগে কথা বলেনি, কে রয়েছেন? সমাধি, আমি স্নেহময় চক্রবর্তী বলছি, দুলিয়াজান আসাম থেকে। বলুন, কেমন আছেন? খুব ভালো আছি। আর অসাধারণ হচ্ছে আপনাদের সঞ্চালনা, তথ্য, আমি তো গ্লুড হয়ে বসে শুনছি। ধন্যবাদ। তারপর এমন একটা লোভ চেপে গেল, হঠাৎ ফোনটা করে দিলাম, লেগে গেল ফোনটা। খুব ভালো করেছেন। হ্যাঁ, অসাধারণ হচ্ছে গো। যেমন যেমন শিল্পীর গান, ওরকম আপনার সঞ্চালনা, ওরকম তথ্য, মানে একদম সোনায় সোহাগা। আর অভিজিৎ দা, মানুষ দা, আরে সব প্রত্যেককেই তো বলছি, শিল্পী তো শিল্পী, একেবারে প্রত্যেকে। আপনারা প্রত্যেকেই নিজেরা নিজেদের উদাহরণ, মানে আপনাদের আপনাদের সমকক্ষ নেই, এটাই বলছি। না 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 না, ছি ছি, এই কথা কখনো বলবেন না। আমাদের একটা প্রয়াস, আপনাদের ভালো লাগছে, এটাই বড় কথা। সমাধি, ট্রুথ ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। হ্যাঁ, এটাই বলছি। যাই হোক, সাধারণ ভাবে একটু কথা বলার চেষ্টা করছি। বলুন বলুন বলুন। হ্যাঁ, নাট্যাভিনয় সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, যখন একটা কিছু অভিনয়ে প্রবৃত্ত হওয়া যায় তখন এমন নেশা চেপে যায় যে মনে হয় চাই কি এটাতেও একজন মানুষ আপনার জীবন নিয়োগ করতে পারে। নাট্যাভিনয়ের প্রতি নিজের গভীর অনুরাগবশত তিনি সঙ্গীত সমাজের শৌখিন অভিনেতাদের অতি যত্ন ও পরিশ্রমের সঙ্গে অভিনয় করার শিক্ষা দিতেন।
তার শিক্ষার গুণে যেন বোবার মুখেও কথা ফুটত। এক একদিন নাটকের মহড়া দিতে দিতে হয়তো রাত্রি 1:30-2টো হয়ে যেত। কবির সেদিকে খেয়ালই থাকতো না, যতক্ষণ পর্যন্ত না কোনো অভিনেতার চরিত্রানুগ বাচনভঙ্গি, সংলাপের প্রত্যেকটি শব্দের সূক্ষ্ম উচ্চারণ, মঞ্চে প্রবেশ ও নির্গমন, দাঁড়ানোর ভঙ্গি, অঙ্গ সঞ্চালন, চোখের দৃষ্টি, মুখের ভাব একেবারে শিল্পী জনচিত নিখুঁত না হয়ে উঠছে, ততক্ষণ তিনি তাকে শিক্ষা দেওয়া থেকে বিরত হতেন না। অনেক অনেক ধন্যবাদ স্নেহময়দা। আমি বলবো স্নেহময়দা তো যেমন সুন্দর করে আমাদের আজকের বিষয়টাকে আরও সুন্দর করে দিলেন, আরও সেই জায়গা থেকে আমি প্রত্যেককে অনুরোধ করব করেই আমি গানে চলে যাব। রক্তগরবের গান নিয়ে রয়েছে সোহিনীদি। এই যে একটা নতুন কিছু উনি সংযোজন করলেন, যেটা আমার বিষয়ের মধ্যে হয়তো আছে, কিন্তু আরও কিছু তথ্য আমি বলবো প্রত্যেকে এরকমভাবে আমাদের ফোন করুন, যারা এরকম একটু কিছু তথ্য দেবেন, আমাদের বিষয়টাকে আরও সুন্দর করবেন, আমরাও সেটাকে নেব পরের দিন আবার, বা বেশ কিছু দিন পরে আবার যখন এই বিষয়টাকে নিয়ে আলোচনা হব, আপনাদের এই বিষয়গুলোকে আমরা নতুন করে সংযোজন করব আমাদের স্ক্রিপ্টের মধ্যে, আমাদের লেখার মধ্যে। এরকম করে করে আমরা যখন ফাইনালি আরও ইনক্রিজ করবো এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদের কাছে আরও সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, প্রত্যেকের সাথে থাকবেন এইভাবে। গানে যাই। দেখো, বাংলা নবনাট্য আন্দোলনের এক মাইলস্টোন বলা যায় রক্তকরবীকে। এই নাটকেরই একটা গান গাইছি, বিশু পাগলের শেখানো, নন্দিনীকে শেখানো গান। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কূলে বাঁধন খোলে, অতল রোদন উঠে তুলে। সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে, অতল রোদন উঠে তুলে। সেই সুরে বাজে মনে অকারণে, ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি, ভালোবাসি 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 ভালোবাসি। এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। এই গানটা শোনার পরে মানে যারা ধরো সদ্য যৌবনে পা দিয়েছে,
কিংবা যারা যৌবন পার করে বেশ খানিকটা সময় এগিয়ে গেছেন, প্রত্যেকে এই গানটা শুনলে মানুষ কিন্তু কোথাও একটা হারিয়ে যাবেন। একদম। আর মানে রবীন্দ্রনাথ যা লিখে যান তা তো সবসময় প্রাসঙ্গিক। মানে তুমি যে কোনো মুহূর্তে থাকো, তোমার মন খারাপ থাকুক, তোমার মনের অবস্থা মনের যে যেমনই কোনো থাকো, অবস্থায়। হ্যাঁ, তিনি এমনভাবে যেন ওই আঁতের কথা বলে না, আঁতের কথাটা বের করে আনতে পারেন, ঠিক। এই যেন মানে ভাবা যায় না। মানে আমরা ভাবি যে সত্যি তো এটা আমার মনের অবস্থা ছিল, রবীন্দ্রনাথ কেমন করে জানলেন, যেন আসলে আমার জন্যেই। যেন আমার জন্যই। প্রত্যেকটা জায়গায় রবীন্দ্রনাথ আসলে এমন এক নিজস্বতা ছেড়ে গেছেন যে তাকে নিয়ে বলতে গেলে তাকে নিয়েই বলতে হয়, আর কোনো দ্বিতীয় উদাহরণ নেই। রবীন্দ্রনাথ যখন বিসর্জন নাটকটা মঞ্চস্থ করছেন, তখন জয়সিংহের চরিত্রে তিনি স্বয়ং অভিনয় করলেন। এম্পায়ারে সেই নাটক যখন মঞ্চস্থ হচ্ছে, তখন বক্সে বসে অহিন্দ্র চৌধুরী, শ্রদ্ধেয় অহিন্দ্র চৌধুরী, তিনি দেখছেন। আসলে এই সময় রবীন্দ্রনাথের বয়স কত জানেন? 62 বছর, 62 ইয়ার্স ওল্ড তখন রবীন্দ্রনাথ। আর সেই সময় অহিন্দ্র চৌধুরী লিখছেন তার স্মৃতিকথায় যে এত সাবলীলভাবে, পুরো স্টেজময় এত সাবলীলভাবে, সুন্দরভাবে, এত নমনীয়ভাবে রবীন্দ্রনাথ দাপিয়ে অভিনয় করলেন যে তারপরে তার বয়সটা ঠিক কত সেটা আমরা অন্তত আন্দাজ করতে পারিনি, কেউই আন্দাজ করতে পারিনি। পুরো হল ঘর একেবারে নীরব, এবং প্রত্যেকে যে সেই নাটকটা উপভোগ করছেন সেটা বলাই বাহুল্য। এবং এর পরবর্তী সময়েও বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ কিন্তু এই ছোঁয়াটা রেখেই গেছেন। কোনো বন্ধু অপেক্ষা করছেন, কে রয়েছেন? স্যার, আমি মুম্বাই থেকে জয়িতা পাল বলছি। সুপ্রভাত, নমস্কার, বলুন। আচ্ছা, আমি আপনাদের প্রতিদিনের সঙ্গী, রোজদিনই দেখি প্রোগ্রাম, ভীষণ ভালো লাগে, নতুন নতুন তথ্য জানতে পারি, বাড়ির সবাইকে জানাই। তো বাহ। আমি কি আজকে একটা অনুরোধ করবো গানে? নিঃসন্দেহে, হ্যাঁ, সময় নিশ্চয়ই। যদিও অত্যন্ত কম, কিন্তু শিল্পীর কাছে আপনি অনুরোধ করতে পারেন। নাটক নিয়ে আলোচনা করছেন, আপনাদের রবীন্দ্রনাথ নাটকের প্রযোজনার উপরে। তো যদি শ্যামা নৃত্যনাট্যের প্রেমের জোয়ারে গানটা যদি একটু গাইতে বলেন শিল্পীকে। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। 1892 সেই সময়কালে গোড়ায় গলদ এটা মঞ্চস্থ হয়। এই গোড়ায় গলদ সম্পর্কে প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন যে সেই সময় সঙ্গীত সমাজের অনুরোধে এই গোড়ায় গলদটি লিখতে হয়েছিল, খুব চটপট করে লিখেছিলেন, এবং পরবর্তীকালে বৈকুণ্ঠের খাতা, সেখানেও কিন্তু ওই সঙ্গীত সমাজের অনুরোধেই তাকে লিখতে হয়। এবং আর তারপরে মানে এইখানেও কিন্তু রবীন্দ্রনাথ যখন অভিনয় করছেন, তখন তিনি কিন্তু তার অনবদ্যতার পরিচয় ছুঁয়ে যাচ্ছেন। কি গান রেখেছো? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মানে সবসময় এটাকে মাথায় রাখতে হয় যে সময়টা, যার জন্য অনেক সময় অনেক কিছু আমাদের বেঁধেও দিতে হয়। পরের কি গান? পরে একটি ছোট্ট গান শোনাচ্ছি। হ্যাঁ, এটি রাজা ও রানী নৃত্যনাট্যের গান। বধূ তোমায় করব রাজা তোর তালে, বধূ তোমায় করব রাজা তোর তালে, বন ফুলে বিনোদ মালা দেব গলে, বধূ তোমায় করব রাজা তোর তালে।
রবীন্দ্রনাথ কিন্তু অভিনয় এবং তার পাশাপাশি দৃশ্যপট অর্থাৎ নাট্যমঞ্চের যে সাজসজ্জার বিষয়টা থাকে, সেখানে মঞ্চসজ্জায় যে দৃশ্যপটটা ব্যবহার করা হয়, সেখানে তিনি খুব স্পষ্ট করে বলে যাচ্ছেন যে দৃশ্যপটটা যেন কখনোই উপদ্রবের মতো না হয়। বলছে আমাদের বাংলার যে পালাগান রয়েছে তাতে হয়তো এত মানুষ ভিড় করেন যে সেখানে স্থান সংকুলান হয় বটে, কিন্তু মনের সংকীর্ণতা কিন্তু আসে না। তাই সেই জায়গাটাও কিন্তু তিনি নজর দিতে বলেছেন। এই সবটুকু নিয়েছিল আমাদের নাট্য প্রযোজক রবীন্দ্রনাথ। আমরা আজকে দ্বিতীয় পর্ব শেষ করলাম, আমাদের হাতে বেশি সময় নেই, তাই এখানেই শেষ করতে হবে। যদিও একটা শেষ মানে আর একটা শুরুর ইঙ্গিত, তাই আগামীকাল আবারও প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদের জন্য থাকবে। আজকের জন্য এখানেই শেষ করব, অবশ্যই সোহিনীর একটা ছোট্ট গান দিয়ে। খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে জীবনটাকে কাটাবেন, নতুন উদ্যম নিয়ে এগোবেন, আর শক্তি ভর করবে আপনার ওপর যদি আপনি রবীন্দ্রনাথে নিজেকে তৈরি করতে পারেন। আমরা প্রত্যেকে চাই সেটা। সোহিনীর গান। রবীন্দ্রনাথের যৌবন ভাবনা প্রকাশ পেয়েছে ফাল্গুনী নাটকে। সেটা দিয়ে আজকে আমরা ফাল্গুনী গান গাইছি। অত্যন্ত ভালো আজকে হলো গান প্রত্যেকটা। আপনারা খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ প্রত্যেককে। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকবো না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের ঘুচবে না ভুল গো, মোদের ঘুচবে না ভুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। আমরা মন মুদে করবো না ধ্যান, করবো না ধ্যান, নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান, খুঁজবো না জ্ঞান, আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিখর হতে রে, আমাদের মিলবে না কুল গো, ওদের মিলবে না কুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না